দেখছেন এটিএন নিউজ। আমরা আছি স্বাধীন সংলাপে সৌজন্য আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে এটিএন নিউজের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ ১৬ বছর পূর্ণ করে এটিএন নিউজ ১৭ বছরে পা দিয়েছে। ১৬ বছরে এই পথ চলা আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি এই সময় দাঁড়িয়ে একটা আত্মোপলব্ধি এবং আত্মসমালোচনার জায়গাও কিন্তু আছে। বিশেষ করে প্রযুক্তির এই উৎকর্ষতা, সোশ্যাল মিডিয়ার যে জোয়ার এবং দ্রুত পরিবর্তনের সময়ে বর্তমান সাংবাদিকতার স্বরূপ কেমন, তথ্য প্রকাশের ক্ষেত্রে আমরা দায়িত্বশীল কতটা আছি, এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে এই সব ধরনের চাপ এবং ঝুঁকি মোকাবেলা করে এই সময় স্বাধীন এবং বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা কতটা সম্ভব। এটিএন নিউজের এই বিশেষ আয়োজনে কিংবা আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকের এই বিশেষ স্বাধীন সংলাপে আমরা এই বর্তমান সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীলতা এটি নিয়ে কথা বলার চেষ্টা করব। দুজন গণমাধ্যম ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছেন, এটা পরিচিত হয়নি। আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেন এবং আছেন চর্চা.com-এর সম্পাদক সৌরভ হাসান। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একটু আমি সৌরভ হাসান, আপনি শুরু করে যে ১৬ বছরে এটিএন নিউজ এই যাত্রা আপনি কীভাবে মূল্যায়ন করবেন আমার এই আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে, এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামগ্রিক সাংবাদিকতার মানকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা বন্ধু মাসুদ কামালকে। ১৬ পেরিয়ে ১৭তে এটিএন নিউজকে অভিনন্দন, শুভেচ্ছা। একই সঙ্গে আজকের আপনার অনুষ্ঠানে আপনার যে আমাদের যে টকশো বা সংলাপের নাম হচ্ছে স্বাধীন সংলাপ। তা স্বাধীন সংলাপ পেতে হলে স্বাধীন সংবাদ মাধ্যম হতে হবে, এবং স্বাধীন সংবাদ মাধ্যম পেতে হলে গণতান্ত্রিক সরকার থাকতে হবে, গণতান্ত্রিক সামাজিক শক্তির গণতান্ত্রিক মানসিকতা থাকতে হবে, চিন্তাভাবনা থাকতে হবে, একে অপরকে সহ্য করার সহনশীল মানসিকতা থাকতে হবে। আমাদের সমাজ কেন জানি খুব অস্থির, অসহিষ্ণু, সব ক্ষেত্রে একমত না হলেই তাকে ট্যাগিং করা, অপবাদ দেয়া, হিংসা, বিদ্বেষ ছড়ানো। এবং এখন এখন তো যোগাযোগ মাধ্যম শুধু সংবাদ মাধ্যম শুধু টেলিভিশন, রেডিও বা সংবাদপত্র না, বা পোর্টালও না, সবার হাতে একটি করে সংবাদ মাধ্যম, এবং তিনি মুঠোফোনে সবাই এই খবর পেয়ে যায়। কোনটি খবর না, এটা ভাগ করা খুব কঠিন। কারণ প্রায়ই জিজ্ঞেস করে স্বজন পরিচিত যে এটা তো তোমাদের কাগজে দেখলাম না, তোমাদের পোর্টালে দেখলাম না, তোমাদের টেলিভিশনে দেখলাম না, কারণ এটা তাহলে এখন এটি একটি বিষয়। তার চেয়েও ১৬ বছরে এটিএন নিউজ অনেক ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে এসেছে। 3টি সরকার, এই বিএনপি সহ 3টি সরকার, আওয়ামী লীগ সরকার 24 পর্যন্ত ছিল, তারপর অন্তর্বর্তী সরকার 1.5 বছর, এবং এখন এই সরকারের কয়েক মাস। এর মধ্যে ভাঙচুর হয়েছে, আবার মানুষের অভিনন্দন, ভালোবাসাও কুড়িয়েছে। না হলে একটি টেলিভিশন মাধ্যম এই 16 বছর পার করতে পারতো না। 16 বছরে প্রথম যারা ছিলেন তাদের হয়তো কেউ আছেন, কিন্তু অনেকেই নেই। মেশক মুনিরের কথা মনে হয় যে তিনি শুধু এই টেলিভিশন প্রতিষ্ঠানটি নয়, তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম জগতে একটি নক্ষত্র ছিল, সৃজনশীলতা ছিল। কিন্তু তাকে আমরা হারিয়েছি একটি দুর্ঘটনায়। এখন বড় প্রশ্ন তো আসে যে সরকার বদলের সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যম কেন বদল হবে, আর সংবাদ মাধ্যমের চরিত্র কেন বদল হবে, তার ভূমিকা কেন বদল হবে। সংবাদ মাধ্যম তো সত্যের উপর দাঁড়িয়ে থাকবে, যা সত্য, যা সঠিক, সেই তথ্যটাই যা মানুষের কাছে পৌঁছাবে, সেই বিশ্লেষণ পৌঁছাবে। এখন সমাজ এটা কতটা গ্রহণ করতে পারে, বিশেষ করে আমাদের রাজনীতি এত অসহিষ্ণু, আমরা তো ভেবেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পর আমরা সুস্থির একটা মুক্ত পরিবেশ পাব, কিন্তু সেটি আমরা তো প্রতি মুহূর্তে এটা অনুভব করি যে সেটি পাইনি। অন্তর্বর্তী সরকার বলেছিল, কিন্তু সেটি হয়নি। এখন বিএনপির সামনে পরীক্ষা, আর আমাদেরও পরীক্ষা, আপনার এই সংবাদ মাধ্যমে যারা আছেন, এটিএন নিউজেরও পরীক্ষা, এবং প্রতিদিনই পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এটি না যে আমরা খুব ভালো করলাম,
100-90 পেয়ে বসে থাকলাম, সেটা না। প্রতিদিনই আমরা কিভাবে সত্যকে ধারণ করতে পারি, সত্যকে লালন করতে পারি এবং সাহসের সঙ্গে সঠিক কথাটা বলতে পারি, তাহলেই একটি টেলিভিশন কেন্দ্র আপনার দর্শক শ্রোতা মন জয় করতে পারবে, তারা আগ্রহী হয়ে উঠবে। কঠিন সময় আপনি বলছিলেন, আবার অন্য দিক থেকে সুযোগও অবারিত। সেই সুযোগ ব্যবহার করার নতুন তথ্য প্রযুক্তি আমাদের দূরকে নিকট করেছে, পরকে আপন করেছে। সেই আপনের যে মহিমা, সেই দূরে কাছের যে মহিমা, সেটা যাতে এটিএন নিউজ বজায় রাখতে পারে এবং আর উত্তর এর সমৃদ্ধি, এটাই আমাদের প্রত্যাশা। মাসুদ কামাল, আপনি সবসময় প্র্যাকটিক্যাল কথা বলেন এবং তাত্ত্বিক কথায় খুব একটা জান না। এর জন্য আমি প্রশ্নটা আপনি করবো দায়িত্বশীলতা। আপনি যদি সংবাদপত্র বা সংবাদ গণমাধ্যমে দায়িত্বশীলতার কথা বলি, তাত্ত্বিকভাবে নানা কিছু বলা যাবে। এই বর্তমান সময়ে সেই দায়িত্বশীলতা আসলে সংজ্ঞাটা কী রকম? দেখেন, আমি আসলে শুরুতেই মানে এটিএন নিউজের যে আসলে জন্মদিনই বলবো, বর্ষপূর্তি, এর জন্য এটিএন নিউজের সকল কলাকুশলী, সকল যারা কর্মী আছেন এখানে, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি মনে করি তারা এটিএন নিউজের মোটামুটি নিয়মিত দর্শক। আমি তো আপনাদের এখানে অনেক মানে টকশো করেছি, আসি, এবং প্রচুর লোক কিন্তু এখানে ইনভলভ হয়। টকশোগুলোতে আমি দেখেছি অনেকে সরাসরি টেলিফোনে যুক্ত হন এবং তাদেরকেও আমি এটিএন নিউজের পরিবারের অংশ মনে করি। তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। 16 বছর পার হয়ে গেছে। 16 বছর কিন্তু অনেকটা যৌবন প্রাপ্তির মতোই। যদিও আমাদের দেশের মানে রাজনৈতিক সংজ্ঞা এটাকে শিশু ধরা হয়, কিন্তু আমার কাছে মনে হয় 16 বছর কিন্তু যৌবন প্রাপ্তির মতো যথেষ্ট। মানে আমাদের যে 24শে যে জুলাই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু 16 বছরের অনেকেই এর সঙ্গে যুক্ত ছিল, 16 কিংবা তারও কম। জীবনও দিয়েছে। হ্যাঁ, জীবনও দিয়েছে। 16 বছর অনেকটা সময়। একটা নিউজ মিডিয়া 16 বছর টিকে থাকা বিরতিহীনভাবে কঠিন। আমার মনে আছে যে ওই সময় 24শে সে আন্দোলনে অনেক ভবনের মতো এই ভবনও ভাঙচুর হয়েছিল। ভাঙচুর ঠিক না, লুটপাট হয়েছিল আসলে। মানে ওই সময় যারা সুযোগ নিয়েছিল কিছু লোক, সবসময় তারা এখান থেকে অনেক কিছু নিয়ে গেছে। তখন দেখেছি আপনাদের মধ্যে যে একটা উদ্যম এবং টিকে থাকার যে চেষ্টা, এবং মানে চ্যানেলের সম্প্রচার মানে বজায় রাখার যে একটা চেষ্টা, তখন কিন্তু ওই চেষ্টায় আমি দেখেছি, ওই চেষ্টায় কিন্তু আমিও ছিলাম। আমি ছিলাম বলি কীভাবে, যে এখানে শুরু হয়নি, আপনারা ক্যামেরা নিয়ে টকশো করার জন্য আমার বাসায় চলে গেছিলেন আপনাদের একটা টিম। তো যে আমাকে বললো, আমাদের তো কিছুই নেই, আমরা খালি ক্যামেরাটা নিয়ে আসছি, আপনি আমাদেরকে হেল্প করেন। তো আমি কিন্তু মানে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এবং তখন কিন্তু আপনাদের সঙ্গে আমিও ছিলাম, সবাই এরকম সবাই থাকতো, অন্যরাও থাকতো। আপনারা হয়তো আমার প্রতি বিশেষ মানে আপনার আনুকূল্য অনুভব করছেন বলে আমার কাছে গিয়েছিলেন, অন্যদের কাছেও নিশ্চয়ই গিয়েছিলেন। তো যাই হোক, এই যে চড়াই উতরাই, এগুলি পার হয়ে 16 বছর টিকে থাকা ভাই সহজ না, অনেক কঠিন। যাই হোক, আমি আপনার ওই প্রশ্নটায় আসি। আপনি বলছেন যে দায়িত্বশীলতা। দেখেন, দায়িত্বশীলতা তো মানে ধরা যাক, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, যে একটা পুলিশের হাতে কিন্তু একটা রাইফেল থাকে। এই রাইফেলটা সে যতক্ষণ ডিউটি থাকে তার হাতে থাকে। আবার একটা কেরানির হাতে কলম থাকে, তাই না? একজন শিক্ষকের হাতে চক ডাস্টার থাকে। এখন এগুলো সবই গুরুত্বপূর্ণ, যার যার দিক থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু পুলিশের হাতে যখন একটা আপনার বন্দুক থাকে, সেই বন্দুক দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে সে একটা মানুষকে হত্যা করে ফেলতে পারে, অথবা সেই বন্দুক দিয়ে সে একজন মানুষের জীবন রক্ষা করতে পারে। ওটা তাৎক্ষণিক রেজাল্ট। কিন্তু শিক্ষকের দায়িত্বটা কম পালন করলে রেজাল্টটা তাৎক্ষণিক হয় না, একটু পরে হয়। কেরানিরটাও একটু পরে হয়, কিন্তু পুলিশেরটা কিন্তু তাৎক্ষণিক। আর সাংবাদিকেরটাও কিন্তু ওরকম তাৎক্ষণিক। এই যে আমরা বসে আছি, আপনি এখনই এমন একটা কিছু বলবেন, দেখা যাবে যে ওই কথাটার কারণে সারা দেশে কিন্তু হইচই শুরু হয়ে যেতে পারে। কিন্তু ব্রেকিং নিউজ আমরা কেন বলি? একটা ব্রেকিং, তো যার হাতে এত ক্ষমতা, তার দায়িত্বশীলতা কিন্তু অনেক বেশি।
যে কেরানি শিক্ষক সে কিন্তু পুলিশের দায়িত্বশীলতা বেশি, পুলিশের মতো সাংবাদিকের দায়িত্বশীল হওয়াটা বেশি জরুরি। তো সেইটা আমরা কতটুকু করতে পারতেছি এটা নিয়ে অনেক দিন ধরে একটা বিতর্ক চলছে। এই বিতর্কটা চললো কেন? এটা তো বিতর্কের বিষয় না, সবাই জানে যে আপনাকে দায়িত্বশীল হতে হবে, তাহলে বিতর্কটা আসে কেন? বিতর্কটা আসে এই কারণে যে যারা দর্শক, যারা পাঠক, যারা শ্রোতা, যারা অনেকে রেডিওর শ্রোতা যারা আছেন, এরা সবাই এই জিনিসটা পান না বলেই তাদের মধ্যে চাহিদাটা আছে, কিন্তু তারা তাদের প্রত্যাশা অনুযায়ী চান না। এখন এই না চাওয়ার পেছনেও কিন্তু এক ধরনের দলীয় সীমাবদ্ধতা কাজ করে। যেমন একজন বিএনপির লোক যেভাবে আপনার কাছ থেকে চায়, একজন জামাতের লোক কিন্তু সেভাবে চায় না। বিএনপির লোক যেটাকে দায়িত্বশীলতা মনে করেন, জামাতের লোক কিন্তু সেটাকে দায়িত্বহীনতা মনে করেন, আওয়ামী লীগ তো মনে করেনি। তো কার কাছে আপনি দায়িত্বশীল হবেন সেটা ওইভাবে ধরতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কাজে এই শর্টকাট পদ্ধতি হলো নিজের বিবেকের কাছে দায়িত্বশীল সে থাকতে পারে কিনা, কিন্তু আনফর্চুনেট সেটাও পারে না। সেটা তো আমরা দেখি। কারণ যারা সাংবাদিকতা করেন দেশে, তারা তো আমাদেরই বন্ধুবান্ধব, আমাদেরই পরিচিত বড় ভাই নাহলে ছোট ভাই, তারাই তো সাংবাদিকতা করেন। তো তাদের সঙ্গে যখন আলাপ করি অফেয়ারে অথবা রাস্তা আড্ডার সময়, তাদের মধ্যে কিন্তু সেই অতৃপ্তিটা আমি দেখেছি যে তারা কিন্তু তৃপ্ত না। এখন তৃপ্ত না কেন, এর অনেক কারণ আছে, নিশ্চয়ই আরেকবার প্রশ্ন করবেন আপনি আমাকে, তখন আমি কারণগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তৃপ্ত না জিজ্ঞেস আমি একটু সরব হাসান আপনাকে জিজ্ঞেস করি। আপনি একটা নাম করা পত্রিকা এতদিন কাজ করেছেন, এখন একটি নতুন দায়িত্ব আপনি নিয়েছেন, চর্চা.com-এর আপনি সম্পাদক, একটি নতুন গণমাধ্যম, নতুন ফরম্যাট, সব কিছু নিয়ে সেখানে আপনি আছেন। মাসুদ কামাল ভাই যেমনটি বলছেন, সাংবাদিকরা অনেকেই সাংবাদিকতা করে এবং যেভাবে করতে পারছে সেটা তৃপ্ত না। আপনি কি তৃপ্ত সব কিছু নতুন গণমাধ্যমে এসে কিংবা আগে যখন দেখলেন? আমরা কেউ তৃপ্ত নয়, কারণ আমরা পুরো সত্য বলতে পারি না। নানা রকম বাধা, দৃশ্যমান বাধা, অদৃশ্যমান বাধা আছে। আপনিও প্রতি মুহূর্তে সেটি টের পান, লক্ষ্য করেন। এবং ওই যে সমাজ যদি এর জন্য উপযুক্ত না হয়, তৈরি না হয়, তাহলে সাংবাদিকতা করা খুব কঠিন হয়। ভয়ে হয়তো বা অনুকূল পরিবেশটা প্রতিকূল হলে হয়তো কিছু বলবে না, কিন্তু যখনই অনুকূল পরিবেশ পাবে তখন কীভাবে চড়াও হয় বা কীভাবে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে সেটা দেখছেন। আজকেও দেখলাম জাতীয় সংসদে একজন সংসদ সদস্য যেভাবে সাংবাদিকদের চিহ্নিত করলেন যে কারা হত্যায় মদদ দিয়েছে, কারা সম্মতি দান করে উৎপাদন করেছে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু তারা অন্য ভাষায় বলতেন। তারা যাদের দেশদ্রোহী মনে করতেন, তারা যাদের মনে করতেন যে তারা সমাজের জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, তারাও একই আচরণ করেছে। এর থেকে বেরিয়ে আসার উপায় কি? বেরিয়ে আসার উপায় হচ্ছে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, যেটি বিএনপির নির্বাচনী ইশতেহারে আছে, নিশ্চয়ই জামাতের ইশতেহারও আছে, এনসিপির ইশতেহারে আছে, কিন্তু সেটা তারা অনুশীলন করেন কি না। যখনই যেমন ধরুন এই সরকারের অনেকগুলো রাজনৈতিক অঙ্গীকার আছে, জুলাই অভ্যুত্থানের অনেক রাজনৈতিক অঙ্গীকার আছে। এখন আপনি আপনি যদি বিএনপি তো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, এখন যদি আপনি আপনার কথা যদি বিএনপির পক্ষে যায়, অন্যেরা মনে করবে, তার বিরোধী দল মনে করবে যে আপনি বিএনপির দালালি করছেন। আবার আপনার বক্তব্য যদি জামাত ইসলামী বা এনসিপির পক্ষে যায়, তখন বিএনপি মনে করবে আপনি তাদের পক্ষে করেছেন। সেটা মনে করাটাও সমস্যা না, সমস্যা হচ্ছে যখন এটা মনে করে আপনার বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয়, অপকৌশল খোঁজে যে কিভাবে এটাকে করা যাবে, নানা রকম। আপনি দেখুন আমরা তো মুক্ত পরিবেশে, তাই না? জাতীয় প্রেস ক্লাবের অনেক সদস্যের 50 সদস্যের সদস্য পদ স্থগিত করা হয়েছে। কী কারণে? কোন যুক্তিতে? কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে। অ্যাক্রিডিটেশন কার্ড, যেটি হচ্ছে সাংবাদিকতা আপনার পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে এটা প্রাথমিক শর্ত, যে না হলে আপনি সেখানে যেতে পারবেন না, সচিবালয় বা সরকারের যেসব প্রতিষ্ঠান, কিন্তু আপনার অ্যাক্রিডিটেশন কার্ড দেয়নি। এখন আওয়ামী লীগ সরকারও কিছু সাংবাদিককে দেয়নি, এই সরকারও
কিছু কিছু সাংবাদিককে অন্তর্বর্তীকালীন দিচ্ছেন, সরকারের অন্তর্বর্তী সরকারের কথা বলছে। কিন্তু তার থেকেও এই 3 মাসে খুব পরিবর্তন কি হয়েছে? দ্বিতীয় হচ্ছে যে একটি কথা বলেছে, আমি বন্ধু মাসুদ কামাল অন্য অন্য জায়গায় বলেছেন যে আমরা সরকার পরিবর্তনের পর মালিকদের কোনো তো সমস্যা দেখলাম না, মালিকরা তো আগে যারা ছিলেন তারাই আছেন। কিন্তু আমরা দেখি নির্বাহী বদল হচ্ছে, প্রধান সম্পাদক বদল হন, মাঝের সম্পাদক বদল হন, আর কি বলে প্রধান প্রতিবেদক বদল হন, বা তাদের চাকরি হারাতে হয়। কেন হারাতে হবে? মানে একটা গণতান্ত্রিক পরিবেশ না থাকলে সাংবাদিকতা করা খুবই দুরূহ। হ্যাঁ, আমরা নানা কৌশল করে করি, এবং তারপরও আপনার পছন্দ না হলেই এই অন্তর্বর্তী সরকারের অনেক প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়েছে। আবার যে 2টা পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়েছে, বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকার তাদেরকে শত্রু মনে করত, তারা শত্রু মনে করলেও বন্ধ করেনি, আর এরা শত্রু মনে করে এটা পুড়িয়ে দিয়েছে। তাহলে এই পরিস্থিতিতে কীভাবে সাংবাদিকতা করা যায়? আপনি জুলাই অভ্যুত্থানের পর এটিএন নিউজ আক্রান্ত হয়েছে, এটিএন বাংলাও সম্ভবত আক্রান্ত হয়েছে, বা অতটা না, আরও বেশ কয়েকটা আরও বেশ কয়েকটা সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে। কেন আক্রান্ত হবে? তারা আইন আবার 200-র অধিক কি 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে চাকরি হারিয়েছেন। মানে এসব হচ্ছে নির্দেশক, যে আপনি যদি তাদের কথা না শোনেন আপনারও পরিণতি এটা হবে। তা এর থেকে বেরিয়ে আসার মানে সার্বিক পরিবেশ, মানে আমাদের রাজনীতি যদি ঠিক না হয়, সাংবাদিকতা ঠিক হওয়া কঠিন। একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি আব্দুল ওয়াহাব মন্ডল, আমি রাজবাড়ী থেকে বলছিলাম। জি ওয়াহাব সাহেব বলেন। আমার প্রশ্ন 2জন সাংবাদিকের কথা, শীর্ষে 2জন আছেন, ওনাদের কাছে আমার প্রশ্ন যে জুলাই আন্দোলনের পরে যে নতুন সরকার গঠিত হলো, এই সরকারের আমলে ওনারা কি রকম স্বাস্থ্যতম করতেছেন সাম্প্রতিক প্রশ্নের ক্ষেত্রে? ওনারা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন? জি জি ধন্যবাদ, আপনার বুঝতে পেরেছি। আমি একটু মাসুদ কামাল আপনার কাছে একটু জানতে চাইব, আপনি আগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেখানে সাংবাদিকতা করেছেন। এখন আপনি যদি বলি ফ্রিল্যান্স করছেন, আপনি নিজে আপনার ইউটিউব আছে, সেখানে আপনি কথা বলেন, টক শোতে কথা বলেন, কিন্তু আপনি অনেক বেশি জনপ্রিয়, আপনার অনেক বেশি কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি বলেন, সেখানে আমরা শুনি। এই সাংবাদিকতার যে একটা ট্রান্সফরমেশনে আপনি এসেছেন, আপনার কাছে মানে এখন আমি যদি 2টাই সাংবাদিকতা ধরি, তাহলে আপনি স্বস্তিতে কোথায় পাচ্ছেন, এখন নাকি যখন প্রতিষ্ঠানে কাজ করতেন? আমি এখন পাচ্ছি। আমি যখন কোনো প্রতিষ্ঠানে নাই তখন মুক্ত। এখন তো আমি মুক্ত। আসলে আমি একটা কথা বলি আপনাকে, আমি সর্বশেষ যে প্রতিষ্ঠানে চাকরি করতাম, এটা কি ছোট প্রতিষ্ঠান ছিল। ছোট হলেও সেখানে 200-250 লোক ছিল আমার সঙ্গে। আমি সেই প্রতিষ্ঠানের ধরেন আপনার নিউজের হেড ছিলাম। তো আমি যখন কোথাও কোনো টক শোতে যেতাম, কথা বলতাম, পরের দিনই আমার কাছে ওই মালিক পক্ষের কাছ থেকে একটা মানে ভিডিও মেসেজ আসতো। ভিডিওটা এই ধরনের, আগের দিন আমি যে প্রতিষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমি যে কথাগুলি বলেছি, তার মধ্যে যে কথাগুলো, যে লাইনগুলো তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যায়, তো সেগুলো তারা কেটে 2 মিনিট 2.5 মিনিটের একটা ক্লিপ বানাইতো, মানে আমার কাছে পাঠাইতো মাঝে মাঝে। তারা বলতো যে এভাবে না বললে কি হয় না। খুব ভদ্রলোক, আমরা যেখানে ছিলাম তারা খুবই ভদ্রলোক, মানে আমার সঙ্গে কখনো কিছু বলে নাই, কিন্তু তারা পাঠাইতো, মানে আমাকে মনে করাই দিত যে আপনি কিন্তু এগুলো বলেছেন। আবার যখন খুব বেশি হতো তখন বলতো, দেখেন আপনার জন্য তো এখানে প্রায় 200-250 লোক চাকরি করে, যদি কোনো কারণে প্রতিষ্ঠানটার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু এই 200-250 লোক বেকার হয়ে যাবে। তো আমি 200-250 লোকের চাকরি প্রতিষ্ঠানে একজন সদস্য, আমার কারণে ওই প্রতিষ্ঠানটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি যখন ওদের এখানে থাকতাম, তখন আমি যখন বাইরে কোথাও যে কথা বলতাম, সারাক্ষণ কিন্তু ওই চিন্তাটা মাথার মধ্যে থাকতো যে আমার কারণে কি ওদের ক্ষতি হবে, আমার কারণে কি ওই প্রতিষ্ঠানটা চাপের মুখে পড়বে। এটা কিন্তু হতো, এটা কিন্তু এখন হয় না। এখন আমার সঙ্গে কে আছে? আমার কন্যা, আমার পুত্র, আমার স্ত্রী আর ভাই বোন, এই তো। তাহলে ওই সংখ্যাটা কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে, চাপটাও কিন্তু এরকম কমে গেছে। এখন আমি স্বাধীন মতো বলতে পারি, আমার যে বিশ্বাস আমি তো বলতে পারি।
যে কোনো প্রতিষ্ঠানে। এর আগে আমি একটা টেলিভিশনে 10 বছর ছিলাম, বাংলা ভিশনে একসময় ছিলাম। বাংলা ভিশন থেকে কিন্তু আমার চাকরিটা চলে গিয়েছিল, তারা আমাকে টার্মিনেট করেছে, কোনো কারণ দেখায় নাই। আমাকে কেন তারা টার্মিনেট করে আমাকে কিন্তু বলে নাই, কিন্তু আমি তো ধারণা করতে পারি, কারণ বাংলা ভিশনের কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক এখনও ভালো। এখনও তাদের প্রতিষ্ঠানে আমি যাই, যে টকশো করি, অতিথি হিসেবে যাই। তো তারা আমাকে বাদ দিল কেন তখন? আসলে তারা তখন বাদ দিতে বাধ্য হয়েছে, তাদেরকে বলা হয়েছে মুখকে বাদ দাও, বাদ দিয়েছে। তো এখন কিন্তু এই বাধ্য হওয়াটা এখনো আছে কিনা? হ্যাঁ আছে, এখন আছে। সেটাই দর্শক যেটা প্রশ্ন করেছে, আমি দর্শক যে প্রশ্ন করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বর্তমান সময় সেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে কিনা। একই আছে, আছে কেন সেটা আমি বলি আপনাকে। হয়তো মনে করেন 16 আনা 14 আনা, আচ্ছা, কিন্তু বিষয়টা আছে। এই কারণে খুব সহজ হিসাব যে আমাদের এখানে যতগুলি মিডিয়া আছে, প্রত্যেকটা মিডিয়া মালিকের অন্য ব্যবসা আছে। প্রত্যেকটা মিডিয়া মালিকের, কারো ওষুধ কোম্পানি আছে, কারো ট্রাভেল এজেন্সি আছে, কারো গার্মেন্টস ফ্যাক্টরি আছে, কারো আছে, কারো মাটির ব্যবসা আছে, জমির ব্যবসা আর কি। প্রত্যেকটা লোকের অন্য ব্যবসা আছে। এখন তার জন্য কিন্তু এই মিডিয়াটা মেইন না, তার অন্য ব্যবসার চেয়ে, ব্যবসার মধ্যে ইনকাম মিডিয়ার চেয়ে অনেক বেশি। কাজেই মিডিয়ায় তার পক্ষে, বাংলাদেশে যে বাস্তবতা, এখানে কোনো ব্যবসায়ীর পক্ষেই সরকারের সঙ্গে যুদ্ধ করে ব্যবসা করা সম্ভব না। তো যে লোকটা মনে করেন আপনার ওষুধের ব্যবসা করে, তো তার তো ওষুধের ব্যবসা করতে যে সরকারের সঙ্গে কোনো ঝগড়া হয় না, মারামারি হয় না, কিন্তু সে যখন মিডিয়া করে, তখন মিডিয়ার কারণে যে সরকার তার উপর যদি আনহ্যাপি হয়, তাহলে তার ওষুধের ব্যবসায় প্রভাব পড়ে। আমি স্কোয়ারের কথা, আমি উদাহরণ দেব, নাম ধরে বলি, অত আধ্যাত্মিক আলাপ করার দরকার নেই। তো যেমন স্কোয়ারের ওষুধের ব্যবসা আছে, স্কোয়ারের মিডিয়া আছে। স্কোয়ারের ওষুধের ব্যবসা থেকে যা ইনকাম করে, তার 100 ভাগের 1 ভাগ সে মাছরাঙা থেকে ইনকাম করে না, 100 ভাগের 1 ভাগ। তো এইটার কারণে সে কিন্তু ওইটাকে ক্ষতিগ্রস্ত করবে না। যেমন প্রথম আলো, ওনাদের খাওয়ার ব্যবসা আছে, KFC আছে, পিজা হাট আছে, ওষুধের ব্যবসা আছে, ওদের SKF ওষুধের ব্যবসা আছে। তো ওনারা কিন্তু এটার কারণে ওটাকে ক্ষতিগ্রস্ত করবে না কখনোই। এখন তারপরেও যে লোকটা থাকে দায়িত্বে, যে সাংবাদিকটা থাকে, তাদের মধ্যে কিন্তু আবার মাত্রাগত পার্থক্য আছে। এই জন্য আমরা তুলনামূলক স্বাধীন সাংবাদিকতা দেখি, তুলনামূলক, এটা কিন্তু চূড়ান্ত না। যেমন মতিউর রহমান আছেন, উনি তুলনামূলকভাবে, ওনার সঙ্গে যে টিম আছে, এরা তুলনামূলকভাবে জেনুইন সাংবাদিকতাটা করার চেষ্টা করে। সবসময় কি পারবে না, কারণ তার ওই প্রতিষ্ঠানগুলি, আবার মালিকেরও ক্যারেক্টারের ঝামেলা আছে। কিছু কিছু মালিক আছে কখনোই আসে না, আর কিছু কিছু মালিক আছে তার অফিসে একবার না আসলে পরে তার মনে হয় যে আমি তো মালিকই না। কারণ এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে, কিন্তু যে কারণে ওই প্রেশারটা থাকে। যেমন আমি একটা শেষ করি, মাঝখানে কোনো একটা প্রোগ্রামে এই সমকালের একে আজাদ, উনি কোনো একটা সাংবাদিক পরিবেশে উনি স্পষ্ট বলতেছেন যে আমার এখানে আমার সাংবাদিকরা স্বাধীন রিপোর্টিং করতে পারে না আমার জন্য। রিপোর্টিং করার সঙ্গে সঙ্গে আমার কাছে প্রথম ফোনটা আসে, তখন আমি তাদের থামাই। উনি কিন্তু স্বীকার করেছেন, অন্যরা স্বীকার করেন নাই, কিন্তু অন্যদের একই বাস্তবতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটা করেন। জি, আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি বলেন। আমার প্রশ্ন হইল, প্রথমে হচ্ছে যে শুভেচ্ছা বাড়াইলাম এটিএন নিউজকে সকল কলা কৌশলী সহ যারা উপস্থাপন করেন, যারা মিডিয়াতে এসে টকশো করেন, সবাইকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আমার ছোট্ট করে প্রশ্ন মাসুদ সাহেবের কাছে। প্রশ্নটা হইল যে আওয়ামী লীগের আমলে নাকি কোনো মিডিয়াই স্বাধীন ছিল না, অন্তর্বর্তী সরকারের আমলে এবং এই বর্তমান সরকারের আমলে কি মিডিয়া স্বাধীন কিনা? যদি স্বাধীন হয় আমার কিছু বলার নেই, তবে যখনই আমরা প্রশ্ন করার জন্য ফোন করি তখন কিন্তু আপনার টেলিফোন অপারেটর থেকে জিজ্ঞেস করে যে কি প্রশ্ন করবেন। যদি প্রশ্ন এদিক সেদিক হয়ে যায় তাহলে বলে যে প্রশ্ন করা যাবে না। তাহলে কিভাবে স্বাধীন হলো একটু জানতে চাইলাম। আচ্ছা, ধন্যবাদ, নিশ্চয়ই বেতন দেবো। আরেকজন আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটা করেন। আমি মোহাম্মদ জামশেদ ইসলাম সন্দ্বীপ থেকে বলছিলাম। জি জামশেদ সাহেব বলেন। জি, বিজ্ঞ আলোচকদের কাছে আমার জানার বিষয় হলো, সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা মিডিয়ার পরিবর্তন লক্ষ্য করছি, এ থেকে কি পরিত্রাণের কোনো উপায় আছে কিনা, এটাই আমার জানার বিষয়। জি ধন্যবাদ।
সরাফ হাসান দুজনই প্রশ্ন করেছেন, যদি আপনি উত্তর দেবেন কিংবা অন্য আচ্ছা, কিছু। না, প্রথম দর্শকের প্রশ্নটি তো খুবই ঝর্ণা সরকার গাজীপুর থেকে। যুক্তিপূর্ণ এবং এটি তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে তখন যদি স্বাধীন না হয়ে থাকে এখন স্বাধীন কিনা। প্রথমত হচ্ছে যে তখন যদি ঝর্ণা, জি ঝর্ণা গাজীপুর থেকে। আচ্ছা, ঝর্ণা মানে এই ঝর্ণা সরকার। ঝর্ণা সরকার যদি তখন এই প্রশ্নটি করতে পারতেন তাহলে আমার ধারণা যে সেটি স্বাধীনতা হতো। আর এখন যে প্রশ্নটা করতে পারছেন আমি তো মনে করি এটা কিছুটা তো স্বাধীন পরিবেশ আছে। তখন ছিল না বা এখন আমি তুলনা করছি না, কিন্তু আমাদের আমাদের সবসময় প্রশ্ন করে যেতে হবে। এই প্রশ্ন যদি থামিয়েই দিতে চায় যে কোনো সরকার পক্ষ, শুধু সরকারই কিন্তু বাধা না। আপনি সরকারের সমালোচনা করতে পারেন, আপনি হয়তো জেলে নিয়ে যাবে, কিন্তু আপনি ধর্ম বিষয়ে কোনো কথা বলেন এবং আপনার ব্যাখ্যার সাথে না মিললেই তো আপনাকে কি বলে নাস্তিক, বেদাত ইত্যাদি ইত্যাদি ট্যাগিং দেওয়া হবে এবং ওই ট্যাগিং তো ভয়াবহ। সুতরাং সার্বিকভাবে পরিবেশটা কীরকম, এটি ঠিক রাজনৈতিক যেমন বাধা আছে, অরাজনৈতিক বাধাও আছে, ধর্মীয় বাধা আছে, সামাজিক বাধা আছে। আমাদের সমাজে একজন পুরুষ যতটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন একজন নারী তো পারেন না। তো সুতরাং তার পক্ষে আমরা কতটা দাঁড়াতে পারি, সবসময় কিন্তু পারি না। সুতরাং এই যে সরকার বদল হলো এইটাই একমাত্র কিন্তু সাংবাদিকতার স্বাধীনতা আছে কি নেই এটা একমাত্র পরিমাপক নয়, একমাত্র মাপকাঠি নয়। অনেকগুলো পরিবেশ, কিন্তু আমরা খুব বেশি এগোতে পারিনি, এটি সত্য। কারণ আমরা তো দেখলাম যে মানুষের মধ্যে অসহিষ্ণুতা আরও বেড়ে গেছে। হ্যাঁ, আমরা যাদেরকে স্বৈরাচার বলতাম, ফ্যাসিবাদ বলতাম, ওই শক্তি তো নেই, মাঠে নাই অন্তত প্রকাশ্যে, তাই না? কিন্তু তারপরও যারা আছেন, যারা একসঙ্গে আন্দোলন করেছেন, তারা কি কাছাকাছি থাকতে পারছেন? মাসুদ কামাল বলছিলেন যে তিনি এখন অনেকটা মুক্ত। হ্যাঁ, অনেকটা মুক্ত, কিন্তু পুরো মুক্ত না। পুরো মুক্ত না এ কারণে যে তার টকশো বা তার নিজস্ব যে মাধ্যম, যে কথাই বলেন কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়, কিন্তু যার বিপক্ষে যায় তিনিই কিন্তু আক্রমণ করেন এবং বেশ কঠিনভাবে। এখন এই সমাজ কবে এই আক্রমণ থেকে দূরে থাকবে? আক্রমণ সবসময় গুলি করে নয়। হ্যাঁ, আক্রমণটা ভয়ভীতি দেখানোও কিন্তু আক্রমণ। এই বিষয়টা কি এখনই বেশি হচ্ছে না আগেও ছিল, যে ট্যাগিং দেয়া? আগে ধরুন এর মধ্যে একটা পার্থক্য আছে। জুলাই অভ্যুত্থানের আগে একক শক্তি ছিল, হ্যাঁ, যারা ক্ষমতায় ছিল তারা যা বলতো। এখন কিন্তু নানা শক্তি, ওই অন্তর্বর্তী সরকারের ভেতরকার বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে না, সরকারের ভিতরে সরকার। আবার যাদের নিয়ে আলোচনা হচ্ছে না তারাও সরকারে ছিল। যেমন আমরা তো দেখতাম যে কোনো গোষ্ঠী বা কোনো একটা সংঘবদ্ধ দল যে বলল যে এই বাড়ি ছাড়তে হবে, এই বাড়ি দখল করা, এই শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান আছেন তাকে সরে যেতে হবে। এই পরিবেশ তো সাংবাদিকতা হয় না। আমরা কতজনের কথা লিখতে পেরেছি। হ্যাঁ, আমাদের দূর দূরান্ত মফস্বল বা বাইরে থেকে আসছে ঘটার পর, কিন্তু এমন তো পরিবেশ হয়নি এই ঘটনাগুলো বন্ধ করা। অর্থাৎ একটা গণতান্ত্রিক অনেক পরের একটা সভ্য সমাজের প্রধান পূর্বশর্ত হলো আইনের শাসন। অর্থাৎ আইন দিয়ে সব চলবে। আইন যদি গণবিরোধী হয় সেটা তার বিরুদ্ধে আন্দোলন করা হবে, তার বিরুদ্ধে সংগ্রাম করা হবে, হয়তো জয়ী হতে পারে, নাও হতে পারে। কিন্তু যেখানে আইন যারা প্রণয়ন করেন, যারা রক্ষা করেন, তারাই আইন ভাঙে, তখন তো করার কিছু থাকে না। তা আমাদের সাংবাদিকতা একটা তো অনেকটা অসহায়। দ্বিতীয় প্রশ্নটা উনি সন্দীপ থেকে বলেছেন, ওই একই প্রশ্ন করছেন যে এখন স্বাধীন কিনা সরকার পরিবর্তনের সঙ্গে। কখনোই স্বাধীন না, আবার স্বাধীন নয় বলে যে আমরা বসে থাকবো সেটাও হতে পারে না। আর এই সংবাদ মাধ্যমের প্রধান শক্তি হচ্ছে কিন্তু পাঠক, দর্শক, শ্রোতা। তো তারা যে প্রশ্ন করছেন, তারা যে আমাদের সজাগ করে দিচ্ছেন, আমাদের দায়িত্বর সম্পর্কে দায়িত্বর কথা মনে করিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আমি বলি শক্তি। তাই এটা যত বেশি বাড়বে, এমনকি দেখলেন আপনার যে ওই 21শে টেলিভিশন যখন বন্ধ হয়েছিল, তখন তো বিভিন্ন জায়গায় রাজনৈতিক কোনো দল না,
সাধারণ দর্শক শ্রোতারা বিভিন্ন জায়গায় মিছিল করেছিল, মানববন্ধন করেছে, আন্দোলন করেছে। কেন? ওই প্রতিষ্ঠানটার মনে করছে ওই প্রতিষ্ঠানটা তার প্রতিষ্ঠান। তা আমরা মনে করি যখন এই দর্শক শ্রোতা ভাববেন যে এই প্রতিষ্ঠানটি এটিএন নিউজ তার, তখন সেটা একটা শক্তি, সেটা কিন্তু এই প্রতিষ্ঠানে যারা কাজ করেন, যারা সাংবাদিকতা করেন, তাদের শক্তি যোগাবে। মাসুদ কামাল, একটু যেহেতু আপনি বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন, টেলিভিশনে কাজ করেছেন, অনলাইনে কাজ করেছেন, পত্রিকায় কাজ করেছেন, আমি একটু সাংবাদিকতার বলি যে সাংবাদিকতা ঢাকায় একরকম, আবার একদম গ্রামে, ঢাকার বাইরে মফস্বলে সাংবাদিকতা একরকম। আমরা ঢাকার সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি সব কিছু নিয়ে যতটা আলোচনা করি বা যতটা আলোচনা আসে, গ্রামের দিকে বা ঢাকার বাইরের সাংবাদিকতা আসলে কেমন বা তাদের অবস্থা কেমন? তাদের অবস্থা খুবই খারাপ। আমি একটু তার আগে একটু এই ঝর্ণা আপার প্রশ্ন উত্তরটা একটু দিয়ে নিই, যে উনি যে বললেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি প্রশ্ন করবেন। দেখেন, স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার কিন্তু একটা ডেফিনেশন আছে। যেমন ধরেন, আমরা যখন পত্রপত্রিকায় কাজ, যেখানেই কাজ করি রাখি, যে মিডিয়াতেই করি, আপনার এই টেলিভিশনেও রিপোর্টার যা নিয়ে আসে সেই তার আগে স্ক্রিপ্টটা লিখে কিন্তু একজনকে পড়তে দেয়। কেন পড়তে দেয়? কারণ তিনিও দেখেন যে এখানে কোনো ভুল আছে কিনা। এখন যা সে নিয়ে আসলো পুরোটাই হুবহু প্রচার করা কিন্তু স্বাধীনতা নয়। স্বাধীনতার কিন্তু একটা সিস্টেমের মধ্যে, এটা কিন্তু খেলে আমাদের এখানে না, সারা দুনিয়াতেই এডিটিং, সারা দুনিয়াতে। তাহলে এডিটিং কোথাও তো থাকতো না। কারণ এডিটিং মানে কিন্তু পরাধীনতা না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন ধরেন আমাদের ওই এই আপনার, আমি যেহেতু আগের প্রসঙ্গটা উঠলো, আমি হাসিনার সরকারের আমলের কথাটা বলি। ওই সরকারের আমলে শেখ হাসিনা নাকি বলতো না এই যে সংবাদপত্র স্বাধীন আমার এখানে। ওনার যিনি তথ্যমন্ত্রী ছিলেন উনি বলতেন, উনি এই কথা, হাসান মাহমুদ আমার কথাও বলছেন, যে সারা দুনিয়াতে নাকি বাংলাদেশের মতো এত স্বাধীনতা অন্য কোনো দেশের মিডিয়া ভোগ করে না। বলছেন তো, ওনারও তো একটু যুক্তি ছিল। দেখে দেখে বলতেন, দেখেন কি সুন্দর, আমি যা বলি তাই হুবহু ছাপা হয়, এটাই তো স্বাধীনতা। শেখ হাসিনা যখন বলতো, যে আমি ওই সময় বলেছি যে শেখ হাসিনা যখন বলেন যে সবাই স্বাধীন, কারো আমি কোনো হস্তক্ষেপ করি না, তখন আমি একটা কথা বলেছিলাম যে ওনার বক্তব্যের মূল বক্তব্যটা হলো যে আমার অধীনে সবাই স্বাধীন। মানে প্রথমত আপনি ধরে নেন আপনি ওনার অধীনে, তারপরে আপনি স্বাধীন। তো ওইরকম পত্রিকাতে কি হয়, নিউজ এডিটরের অধীনে সব রিপোর্টারই স্বাধীন, চিফ রিপোর্টারের অধীনে সবাই স্বাধীন। তো স্বাধীনতার কিন্তু সংজ্ঞাটা এরকম পার্সন টু পার্সন, মানে প্লেস টু প্লেস ভ্যারি করবে। কাজেই পরিপূর্ণ স্বাধীনতা বলতে কিছু নাই। আপনি যখন এখানে বললেন যে আমি কি বলবো, আপনাকে জিজ্ঞাসা করছি, কেন জিজ্ঞাসা করছি? আপনি যদি বলতেন যে আমি মাসুদ কামালকে গালাগালি করবো, বলবো আমি স্বাধীন, আমি গালাগালি করবো, তো তখন ওনা বলবে ভাই তাহলে আপনি বললেন না, কারণ এই গালাগালিতে 5 জন লোক শুনবে। আপনি যদি অশ্লীল গালাগালি করেন, যে শুনবে সে তো বলবে ভাই আপনারা কেন এটা প্রচার করলেন কেন? কাজে এই সবগুলি কিন্তু আমাদের বুঝতে হবে। মুদ্রা কথা যেটা, সেটা হলো যে প্রকৃত অর্থে জনস্বার্থে যে কথাগুলি বলা হচ্ছে, যে কথাগুলি বলা দরকার, সেগুলো বলতে পারাটা হলো স্বাধীনতা। আর আপনি যে কথাটা ওটা শেষ করেছি ছোটো করে, যারা নাকি ঢাকার বাইরে যারা চাকরি করেন, তারা একদিক দিয়ে তারা প্রথমত তারা খুবই খারাপ অবস্থা থাকেন। মূল কারণ হলো তাদেরকে টাকা দেওয়া হয় কম, তাদেরকে বেতন দেওয়া হয় কম, তাদেরকে খুবই কম বেতন দেওয়া হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে। আমি একটা ধরেন একটা বড় পত্রিকার কথা বলি, ধরেন কোনো একটা বড় পত্রিকা, সেই পত্রিকার ঢাকা শহরে একজন রিপোর্টার যে বেতন পায়, তার 5 ভাগের 1 ভাগও পায় না একজন আপনার জেলা পর্যায়ের সাংবাদিক, পায় না। কিন্তু এখানে একজন রিপোর্টার যদি হয়, সে হয়তো মনে করেন আপনার সচিবালয়ে বিট করে, সে সচিবালয়ের রিপোর্টগুলো আনতে পারলে কিন্তু হলো। অথবা সে হয়তো মনে করেন আপনার স্বাস্থ্য বিট করে, কেউ কৃষি বিট করে, কেউ ক্রাইম বিট করে, তার খেলে ক্রাইমের খবরটুকু রাখলে কিন্তু চলে। কিন্তু যে জেলা পর্যায়ে থাকে, ওনাকে কিন্তু একই জেলায় একজন থাকে, কিন্তু উনি একসময় এই 1 ঘন্টা ক্রাইম রিপোর্টার, পরের ঘন্টায় প্রশাসনিক রিপোর্টার, তারপরের ঘন্টায় কৃষি বিষয়ক রিপোর্টার। তো ওনার কিন্তু কাজের মানে ব্যাপ্তিটা অনেক বেশি, সেই তুলনায় ওনার মানে পারিশ্রমিক সম্মানী খুবই কম। এটা একটা অপমানজনক ব্যাপার আমি মনে করি। এবং আবার তার চাপও বেশি। তাকে দেখা যাবে অনেক সময়, আমি তো নিজে দেখছি ভাই, যে একটা মফস্বলের একটা জেলা পর্যায়ের প্রতিনিধি, তার বয়স হয়তো মনে করেন 60 বছর হয়ে গেছে, এত অভিজ্ঞ সে, তাকে তার মফস্বল ডিপার্টমেন্টের ডেস্কের একজন জুনিয়র মানে আপনার সাব এডিটর, সে তারা ধমকায়, হ্যাঁ এটা কী লেখছেন। কিন্তু দেখা যাবে যে তার অফিসে যে সিনিয়র বস, সে হলো তার কলিগ।
তো এই যে জায়গাগুলো মানে কেন্দ্রে থাকার যে সুবিধাটা এটা কিন্তু তারা ভোগ করে, এবং এটা ওইভাবে বিবেচনা করলে ঢাকার বাইরে যে সমস্ত সাংবাদিক আছে তারা তো আসলে ভাই একটা মানে অমানবিক জীবনযাপন করে বলে আমি মনে করি। ঝুঁকিও বেশি মনে হয় তাদের। ঝুঁকি অনেক বললাম তো, তার তো সব ধরনের রিপোর্ট করতে হয়, যার তার ঝুঁকি বেশি। আবার ওখানে সবাই সবাইকে চিনে। এখানে আপনার একজন রিপোর্টার একটা থানার সম্পর্কে রিপোর্ট করে, এই লোককে তো চিনেও না সে কোথায় থাকে, ওখানে তাকে সবাই চিনে। যে এটা একটা সমস্যা। এবং আরেকটা জিনিস হলো তাদেরকে একভাবে নানা ধরনের মানে আপনার অনৈতিক কাজের দিকে কিন্তু ঠেলে দেওয়া হয়। যেমন আমি আরেকটা উদাহরণ শেষ করে একটা উদাহরণ দিই। ধরা যাক একজন মালিক, ওনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। যদি এক্সপোর্ট ইম্পোর্ট হয় তাহলে মনে করেন সেই প্রতিটা সীমান্তের যতগুলো পোর্ট আছে, পোর্টগুলিতে যে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক আছে তার কিন্তু অনেকটা তার অর্ডারলির মতো কাজ করতে হয়, যে সম্পাদক সাহেব মাল আসবে, এখন তুমি ছাড়াই নিয়ে আসো। এগুলো ভয়ঙ্কর। একদম শেষ দিকে চলে এসেছি। সোহরাব হাসান, একটু আপনাকে জানতে চাইবো যে এই মুহূর্তে সাংবাদিকতা নিয়ে অনেক বেশি আলোচনা, সেটা মোবাইল সাংবাদিকতা এবং যে আমরা বলি মূলধারার সাংবাদিক সব কিছু মিলে, এবং এটার মধ্যে বিশেষ করেই আমি মোবাইল সাংবাদিকতার কারণে মানে এটা অনেক অভিযোগও আছে, বা অনেকে বলছেন যে স্বাধীন সাংবাদিকতার একটা অংশ। এটা আপনার কাছে কি মনে হয় যে এই ব্যাপারটা আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা সাংবাদিকতা? না, মোবাইলের যদি সাংবাদিকতা হয় এটা তো মাধ্যম। আপনার টেলিভিশন যেমন মাধ্যম, মুদ্রিত পত্রিকা একটা মাধ্যম, পোর্টাল মাধ্যম। মোবাইল তো মোবাইল মানে কি ডিজিটাল ফর্মে, আপনি ইউটিউব বা ফেসবুক। এখন এটা যদি সাংবাদিকতা অর্থাৎ এটা যদি সম্পাদিত হয়, সম্পাদনা করে যদি এটি প্রকাশ করা হয়, প্রচার করা হয়, তাহলে আপত্তি নেই, কারণ কেউ না কেউ দায়িত্ব নেবে। আর যদি সম্পাদনা ছাড়া মানে যার খুশি যা খুশি মনে হলো সেটা লিখে দেওয়া বা সেটা প্রকাশ করা, এবং উদ্দেশ্যই যদি থাকে অন্যকে হেয় করা, অপমান করা, অপদস্থ করা এবং হিংসা বিদ্বেষ ছড়ানো, গোষ্ঠীগতভাবে হিংসা বিদ্বেষ ছড়ানো, ব্যক্তিগতভাবেও ছড়ানো হয়, তবে এটা গোষ্ঠীগতভাবে বেশি ছড়ানো হয়, বিশেষ করে সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর উপর। আরেকটি হচ্ছে যে আপনি এই মোবাইল মানে সামাজিক যোগাযোগ মাধ্যমেই আপনি সাংবাদিকতা করলেন, যেমন এই আপনি ধরেন ফেসবুক বা ইউটিউব ব্যবহার করে, সেটি সাংবাদিকতা তো কোনো দোষের নয়, যেমন মাসুদ কামাল করছেন, হ্যাঁ, বা আরও অনেকে করছেন। তো এটা তো তার একটা প্ল্যাটফর্মটা কীভাবে ব্যবহার করবে সেটি হচ্ছে বিষয়। আর সেটি তো অনেক বড় পত্রিকার সম্পর্কেও তো এই ধরনের তথ্য বিকৃতির অভিযোগ আছে, অনেক বড় মানে প্রাতিষ্ঠানিক টেলিভিশনের বিরুদ্ধেও আছে, পোর্টালের তো আছেই। সুতরাং এটা কি প্রতিষ্ঠানের পিছনের মানুষটিকে বা মানুষগুলোকে কারা, এর উপর নির্ভর করে। আরেকটি কথা বলবো যে আমরা কি বলতে চাই তার চেয়ে হচ্ছে সাংবাদিকদের যে ন্যূনতম যে অনুশীলন দরকার, ন্যূনতম যে পড়াশোনা দরকার, যে প্রস্তুতি দরকার, সেটা আছে কিনা। আপনি তো সাংবাদিককে পণ্ডিত হতে হবে না, কিন্তু সাংবাদিকের ন্যূনতম তার সব বিষয়ে কিন্তু তার জ্ঞান থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে সেটা আবার ব্যবহার করতে পারছেন কিনা। এবং আরেকটি বলবো যে বাংলাদেশে এই মুহূর্তে সাংবাদিকতার যে ভঙ্গুর অবস্থা, এর পিছনে অনৈক্য। আপনি এই যে আমরা বিভক্ত হয়ে গেছি, প্রেস ক্লাব সহ সাংবাদিক ইউনিয়ন তো অনেক বহু বছর আগে থেকে বিভক্ত। ঐক্যই কিন্তু পারে এক ধরনের নিজেদের শক্তি বাড়াতে এবং পেশাগত উৎকর্ষ বাড়াতে। আচ্ছা, আমি তো মাসুদ কামাল আপনার কাছে জানতে দায়িত্বশীলতার জায়গা থেকে যে শুরু করেছিলাম সেখানে আবার শেষ করি। সেটা হচ্ছে যে এই যে আমরা বলছিলাম মোবাইল সাংবাদিকতা কিংবা অনলাইন প্ল্যাটফর্মের সাংবাদিকতা, সেখানে আসলে দায়িত্বশীলতা কিভাবে নিশ্চিত করা যাবে, যেখানে মানুষ স্বাধীনভাবে কাজ করছে বা স্বাধীনভাবে কথা আপনারা যেভাবে করছেন আর কি। দেখেন, একটা জিনিস আমি বলি যে হঠাৎ করে প্রায় দেখবেন যে একজন আপনার প্রাইম মিনিস্টারের ব্যাপারে একটা কটূক্তি করার কারণে একজনকে পুলিশ ধরে তাকে শাস্তি দিচ্ছে। এটা শেখ হাসিনার আমলে হয়তো, এই আমলেও হচ্ছে এখন, যদিও এটা প্রাইম মিনিস্টার নিজে এটাকে সমর্থন করেন কিনা এটা আমার সন্দেহ আছে। তারপরে আমি ধরে নিচ্ছি হয়তো চট করে একজনকে ধরে শাস্তি দিচ্ছে না। ধরছে কীভাবে? ধরা খুব সহজ। ফেসবুকে কে কী দিল না দিল, ইউটিউবে কে কী দিল না দিল, এই লোকগুলিকে ধরা কোনোই কঠিন না। কারণ এটা কোত্থেকে আপ হচ্ছে না হচ্ছে এটা বের করা পুলিশের জন্য ওয়ান্টেড মামলা। তো আমার কথা হলো যে সমস্ত আমরা সাংবাদিকতার মাত্রে কোনটুকু আপত্তিকর মনে করি, কিছু কিছু জায়গায় ডিফেম করা হচ্ছে এবং উদ্ভট সব দায়িত্বহীন কথাবার্তা বলা হচ্ছে, এগুলি সমাজের জন্য খারাপ।
এবং এগুলি সবচেয়ে বেশি খারাপ কি জানেন, সবচেয়ে বেশি খারাপ হলো ওই যে সাংবাদিকতা, ওটাকে আমি ধরেন মুক্ত সাংবাদিকতা বলি যদি বলি আমরা, এটা হলো ওই সাংবাদিকতার ক্ষতি করতেছে ওরা। যেমন আমাদের এখানে যেমন ট্র্যাডিশনাল যে জার্নালিজমটা আছে, পত্রিকা বলেন টেলিভিশন বলেন, যারা এদের ক্ষতি করছে কি? নিজেরা। এরা নিজেরা নিজেদের ক্ষতি করছে, কিন্তু নিজেদের ক্ষতি করতে করতে এখন তারা বিশ্বাসযোগ্যতা হারাই ফেলেছে। এখন ওইগুলিও কিন্তু একসময় বিশ্বাসযোগ্যতা হারাই যাবে, তখন ওটাও ক্ষতিগ্রস্ত হবে, মানুষ তখন ওটা আবার দেখবে না। তো ওদেরই উচিত হবে এরকম কাজ না করা, কারণ করলে তারা ক্ষতি করে, মানুষ কিন্তু বিশ্বাস করে না এখন আর। আমি প্রায়ই দেখি আমার নামে একটা লিখে দিছে যে আমি নাকি এটা বলছি ফটোকার্ড। আমি তো আমি একজনকে জিজ্ঞাসা, আমাকে এরকম একটা ইয়েতে কি একটা চ্যানেল দেখলাম, তো আমি না ওই চ্যানেলের মধ্যে ক্লিক করছি, ওটার মধ্যে গেছি আমি, যার পর দেখি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো ওই নাম্বারে আমি একটা মেসেজ পাঠাইছি, এই যে ভাই আপনি যেটা আমার নামে দিলেন এই কথাটা আমি কোথায় বলেছি, কোথায় বলেছি আমি বলেন? খুবই আপত্তিকর কথা যে শেখ হাসিনা জুন মাসে আসতেছে না কি আসতেছে এই ধরনের কথা আসতেছে, আমি লিখেছি মাসুদ। তাই আমি বললাম যে এই কথাটা আমি কোথায় বলেছি, আপনি এটা কোন জায়গা থেকে নিয়েছেন? একটা ফটোকার্ড বানাইছে, তার সঙ্গে একটা 200 ওয়ার্ডের একটা নিউজ দিছে তারা তার পোর্টালে, সঙ্গে সঙ্গে সে উত্তর দিছে যে বস ভুল হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। ততক্ষণে কিন্তু ওর কাজ হয়ে গেছে, ওর ভিউ হয়ে গেছে। কিন্তু ইন্টারেস্টিংলি তার 3-4 দিন পরে আমি আবার চেক করে দেখলাম সে তখনও রাখছে, মানে সে উঠায় না এটা। আচ্ছা, তারপরে ওইটা এখন ওকে কিন্তু খুঁজে বের করা খুব সহজ, খুব সহজ। আমি আশা করেছিলাম কি যদি দেশটা সেন্সিবল একটাই হইতো, যে মানে আইন প্রয়োগকারী সংস্থা হইতে, তাদের উচিত ছিল আইন প্রয়োগকারী সংস্থার কি, যে কথাটা আমি বলেছি আমার নামে যেটা ওখানে দেওয়া হয়েছে ওটা খুবই আপত্তিকর কথা। তো উচিত ছিল পুলিশের সঙ্গে সঙ্গে আমার নক করা, যে কথা কি আপনি বলছেন, যদি আমি বলি নাই সঙ্গে সঙ্গে ওদেরকে নক করা, এই কথা উনি বলছেন, আপনি ডকুমেন্ট দেখান কোথায় বলছেন, যদি বলেন না সঙ্গে সঙ্গে ওটাকে বন্ধ করা, এবং ওইটার সঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছে এদেরকে ধরে নিয়ে আসা। বা এটা তো মানে আপনি সমাজে তো অস্থিরতা তৈরি করতে পারেন না। তো এই বিষয়গুলো যদি হয় তাহলে ওইগুলো ভালো হবে। আর না হলে কি জানেন, না হলে ওই মিডিয়াটা ওই যে মিডিয়ামটা যেটা হয়েছে আর কি, এটাই ক্ষতিগ্রস্ত হবে। না, মিডিয়া ক্ষতিগ্রস্ত হলো, তার চেয়ে হলো যে আপনার আপনার নামে এই ফটোকার্ড দেখে অন্যেরা যে আপনার সম্পর্কে যে ধারণা পাবে, ওটা চেঞ্জ হয়ে যাবে। এবং না শুধু পরিবর্তন হবে না, আপনাকে নতুন করে ট্যাগিং করবে, হ্যাঁ। আপনার বিরুদ্ধে তারপর বিষোদ্গার করবে, গালাগাল করবে, এবং আপনাকে এক ধরনের প্রতিকায়িত করবে যেটা আপনি নন। ফটোকার্ডের নতুন আতঙ্ক তৈরি হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা শেষ করবো। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।